আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হচ্ছে আমরা 3 নম্বর মডিউল শুরু করতে যাচ্ছি। 3 নম্বর মডিউলে আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মিন আর হচ্ছে মিডিয়ান। মিন বলতে আসলে এভারেজটাকে বোঝায়, তো এভারেজেরই আরেকটা নাম হচ্ছে মিন। আর মিডিয়ানটাও এভারেজের মতো কাজ করে, তবে এটা একটু ডিফারেন্ট, একটু আলাদাভাবে কাজ করে। ঠিক আছে, প্রথমে আমরা মিনটাকে বের করার চেষ্টা করি। মিনটা হচ্ছে এভারেজ। তো এটার জন্য আমাদের প্রথমে ক্যালকুলেশনের জন্য বা যে কোনো ফর্মুলার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সমান দিতে হবে। যে কোনো ধরনের ফর্মুলার জন্য সমান দেওয়ার পরে এখন আমি মিন ইউজ করবো। মিন তো আসলে নাই, মূলত হচ্ছে মিন হচ্ছে এভারেজ বোঝায়। তো আমরা এভারেজটাকে ইউজ করবো 2 নম্বরে, যে এভারেজ। ঠিক আছে, ইন্টার দেওয়া যাবে না, মূলত হচ্ছে সমান দিয়ে AVE এভারেজ দিয়ে আমি যদি নিচেই নেমে জাস্ট ট্যাবে প্রেস করব। এভারেজ নাম্বার বলতেছে। আচ্ছা, আমি এটাকে একটু অন করে দেই। আচ্ছা, সবই অন হয়েছে। ঠিক আছে, তো এভারেজ দেওয়ার পরে এখন হচ্ছে আমার নাম্বারটা সিলেক্ট করতে হবে, যে নাম্বারের যে সারিটা সেটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে এটা এভারেজটা বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি আরেকটা করি। এভারেজ, সিম্পল এভারেজ ফর্মুলাটা ইউজ করে এটাকে জাস্ট টেনে দেব, বের হয়ে গেল গড়ে কত। হ্যাঁ, গড়ে কত, এগুলোর গড় কত, এটা আপনি যদি টেনে দেন তাহলে পরে বাকিটাও নিয়ে নেবে। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করে দেখেন এই যে না, এগুলো তো নাম্বারের গড় হয়, ওগুলো তো আসলে গড় হয় না। ঠিক আছে, তো ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় কি আপনার, আমি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু একটু বাড়তি দেখাচ্ছি আর কি, যেগুলো আমাদের হয়তো স্যারে ওইভাবে দেখায় নাই, কিন্তু আমি ওটা এক্সট্রা দেখাচ্ছি। যেমন ধরেন আমরা অনেক সময় এখানে যদি আপনি একটা কাজ করেন, যে ভিতরে যদি কোনো একটা রো অ্যাড করেন, আমি যদি এটা ইনসার্ট করি, ঠিক আছে, তাহলে এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে ওই ইনসার্টটাকে কিন্তু নিয়ে এনেছে ভিতরে। দেখছেন বিষয়টা, খালিটা কিন্তু নিয়ে এনেছে। এখন আমি যদি এখানে কোনো আরেকটা কিছু একটা বুঝাই দিই, আমি ধরেন দেখেন এখানে খেয়াল করেন যে এখানে 30.0625, আমি যদি এখানে একটা ভ্যালু দেই 50, 31.23 হয়ে গেছে। তার মানে এটার এভারেজটা নিয়ে এনেছে। জিরো হলে তো আগে যেটা আছে ওইটাই থাকবে আর কি। জিরো আর এখানে ফাঁকা রাখার তো মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, জিরো দিলে অবশ্যই একটা মিটার করবে, কারণ জিরো দিলে তখন এভারেজটা কমে যাবে আর কি। ঠিক আছে, ফাঁকা রাখলে এটার কোনো পরিবর্তন হবে না। একটা পয়েন্ট কি মানে এখানে টেনে তিনটা যোগ করে ফেলবো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটু ব্যাকে আসি। এটা হচ্ছে কি মূলত যে একটা জাস্ট করবেন আর কি, একটা ফর্মুলা করলেন না, এগুলো আপনাদের এগুলো তো মূলত হচ্ছে রেফারেন্স বলে। যে আমরা অনেক সময় দেখা যায় না যে 1 দেই 2 দেই, ঠিক আছে, এই যে 1 2টাকে যখন আমরা টেনে দেই তখন যে কাজটা হয় এটা কিসের ফলে হয়, এটা হচ্ছে রেফারেন্স। এটাকে বলা হয়েছে রিলেটিভ রেফারেন্স। ঠিক আছে, রিলেটিভ রেফারেন্সের কাজ হচ্ছে কি এটার সাথে একটা সম্পর্ক তৈরি করে, বুঝছেন, রিলেশন তৈরি করে। হ্যাঁ, তো যার কারণে আমরা যখন টেনে দেই তখন এটা হয়। তো আমি দেখেন এখানে কি হচ্ছে H7 H8, এখানে খেয়াল করেন প্রত্যেকটা সেলের আমি বলছিলাম যে একটা নাম আছে H18 H19। ঠিক আছে, তো আমরা যখন কোনো কিছু টেনে দেই তার মানে কি দাঁড়ায়, যে ওইটার সাথে পাশে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যার কারণে ওই সিমিলার ফর্মুলাটা এই পাশে চলে আসে আর কি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কি যে আমরা যখন এখানে একটাকে গড় বের করছি, বের করার পর যখন আমরা এটাকে টেনে দেব তখন ওই রিলেটিভ রেফারেন্সের কারণে কি হচ্ছে, বাকিগুলোকে ওর নিজের মতো করে এইভাবে নিয়ে নিচ্ছে, এটার জন্য নিয়ে নেছে, এটার জন্য নিয়ে নেছে। ঠিক আছে, ক্লিক করলে যে দেখাচ্ছে, তাহলে এটা বুঝলাম আর কি। এটা মূলত রিলেটিভ রেফারেন্সের কারণে আমরা টেনে দিলে এইভাবে কাজ করে। এখন দেখেন এখানে আমি কি বলছিলাম, যে আমি যদি এর মাঝখানে বা যে কোনো একটা জায়গায় যদি আমি নতুন একটা সেল ঢুকাই, এখানে এটা হচ্ছে পিসি আছে 21 নম্বরে, তাই না, আমি যদি মাঝে একটা ঢুকাই তাহলে পিসি চলে যাবে হচ্ছে 22 নম্বরে, মাঝখানে একটা সেল জেনারেট হয়েছে। এখন এখানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অলরেডি 22টা কিন্তু বৃদ্ধি পাইছে। হ্যাঁ, এই যে দেখেন C6 থেকে C22। হ্যাঁ, নাম্বার পরিবর্তন বলতে কি, এখানে আমি যদি আবার একটু ব্যাকে যাই, দেখেন এখানে C কত আছে 21 পর্যন্ত আছে, অর্থাৎ C6 মানে এই 6 থেকে C6 থেকে C20 পর্যন্ত আছে। আমি যখন মাঝখানে একটা সেল বৃদ্ধি করতেছি বা যত সেল বৃদ্ধি করবেন, আর বলছিলাম যে একসাথে 2 3টা ধরে টেনে যদি আপনি ইনসার্ট দেন তাহলে 3টা বের হবে। ঠিক আছে, তখন কি হবে?
তো তখন কিন্তু দেখবেন যে এখানে কিন্তু সেল সবগুলো নিয়ে এনেছে, মাঝখানে এই যে D24 পর্যন্ত বেড়ে গেছে, তাই না? এখন এটা দেখানোর আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি যদি এখন এখানে কোনো একটা সংখ্যা নতুন করে নিচে অ্যাড করি, ফর এক্সাম্পল দাঁড়ান আমি দেখি, এটা এখান থেকে এটাকে জাস্ট একটু ডুপ্লিকেট করে নিচে দিলাম, ঠিক আছে? তখন দেখেন নিচে কিন্তু আর আসতেছে না, বুঝছেন আমি কি করছি? হ্যাঁ দেখেন আমি ডুপ্লিকেট করার একটা সিস্টেম আমি বলি, দেখেন কোনো কিছু যখন আপনি লিখবেন, লিখে এটাকে যদি আপনি এই এতগুলো ঘর সিলেক্ট করে Ctrl+D দেন, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমি এই নিচের সেলটাকে যদি আমি এতগুলো করি, দেখেন আমি এতগুলো করে D দিলাম, Ctrl+D, তাহলে পিসি এতগুলো হয়ে গেল, ঠিক আছে? কিন্তু ফর্মুলা দেখেন, ফর্মুলা কিন্তু আমার নিচেরগুলো যাচ্ছে না, তার মানে এইগুলো কিন্তু কোনো ক্যালকুলেশনে আসতেছে না, বা এভারেজে কিন্তু এগুলো আসতেছে না। কেন ভাই? কিন্তু ভিতরে ইনসার্ট করলে এটা আসে। এটাই এক্সেলের সিস্টেম হচ্ছে এরকমই, এটা এক্সেলের রিলেটিভ হিসেবে কাজ করে, এটা পরেরগুলোকে ওইভাবে কাজ করবে না। ভিতর থেকে ইনসার্ট করলে সেটা ফর্মুলার ভিতরে ঢুকবে, কিন্তু বাইরে থেকে করবে না। এখন আপনাকে ম্যানুয়ালি এটা কি করতে হবে, এটাকে আপনার কি অনেকভাবে এটা করতে পারেন। যেমন আমার এটা কত 26, আপনি যদি এখানে 26 লিখে দেন 26, তাহলে 26 পর্যন্ত ধরবে। এখন দেখেন এভারেজ 20 পুরোটাকে নিয়ে এনেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন বাকিগুলো কিন্তু সেম ভাবে এইভাবে করতে হবে, আপনি একটা করে বাকিগুলোকে এইভাবে আবার টেনে দিতে পারেন, তাহলে আবার ওই ফর্মুলা অনুযায়ী পুরোটাকে নিয়ে নেবে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে এটা দেখানোর উদ্দেশ্যটা কি আমি একটু বলি। এটা দেখানোর উদ্দেশ্য যে আমার মোট এতটুকু ছিল, এখন আমার আরো প্রোডাক্ট অ্যাড করলাম, এই সংখ্যাটা এখানে যেন অ্যাড হয়, এটা উদ্দেশ্য না। মূলত উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আপনি যদি নিচ থেকে অ্যাড করেন, নিচ থেকে বাড়ায় সেল বাড়ায় অ্যাড করেন, তখন ওইটা ক্যালকুলেশনের ভিতরে আসে না, তখন আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে। বাট আপনি যদি ভিতরে ঢুকান, তাহলে পরে ওটা অটোমেটিক ওটার ভিতরে চলে আসে, এটাই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? ধরেন আমার এতটুকু আমি আগে মিন করে রাখছি, এভারেজ করে রাখছি সিরিয়ালে, পরবর্তীতে আমি আরো কিছু অ্যাড করলাম, সেক্ষেত্রে আমার এটা কাউন্ট হবে না। হ্যাঁ, নিচে থেকে অ্যাড করলে সেটা আপনি কাউন্ট হবে না। আপনি কি করতে পারেন, দেখেন আমি এখানে যদি দেই, আমি আবার একটু ব্যাখ্যা আসি, এই যে আসলে না, আপনি এখানে কি করবেন, আরো ঘর বাড়াবেন না, সেল বাড়াবেন না। আমি এখানে আরোগুলোকে কি করলাম, এখান থেকে বর্ডার দিয়ে দিলাম। এখন আমি এখানে লিখলাম যে মনে করেন যে এই যে ল্যাপটপ, ঠিক আছে? ল্যাপটপ মনে করেন যে 25 পিস, হ্যাঁ, এটা সেলস হয়েছে মনে করেন যে আপনার 25, বা মনে করেন যে 55 পিস সেল হয়েছে। কস্ট অফ গুডস সোল্ড কত, ল্যাপটপের প্রাইস হচ্ছে মনে করেন যে ধরেন এটা দিলাম সংখ্যা, ঠিক আছে? এখন আমি যে গড়টা যে এখানে যে ক্যালকুলেশনে দিয়ে রাখছি, কি ওটা পাইছে? এটা কিন্তু পাই নাই, ঠিক আছে, নিচে থেকে, ঠিক আছে? কিন্তু এই কাজটা যদি আপনি ভিতরে ইনসার্টের মাধ্যমে দিতেন, তখন কিন্তু ওটা নিচের গুলো কি, এই পিসি তো অলরেডি এটার সর্বশেষ যেটা আমার অলরেডি হিসাবে চলে আসছে, এটা কত নাম্বার, 21 নাম্বার রো, 21 নাম্বার রো আমার ক্যালকুলেশনের ভিতরে আছে। এখন আমি এর ভিতরে যদি যাই, তাহলে 21টা হচ্ছে নিচে নেমে যাবে, 22 হবে, কিন্তু ওর ফর্মুলা নিয়েই নিচে নামবে, কিন্তু নিচের গুলো থেকে ফর্মুলা আজ হবে না, তখন আমাকে ম্যানুয়ালি করে নিতে হবে, বুঝছেন? তো এইভাবে আমাকে এগুলো সিলেক্ট করে আমি যদি ফর্মুলা করতে চাই, তখন এভাবে করতে হবে। তাহলে কি করতে হবে, আপনাকে এখানে আপনি লিখে দিতে পারেন এখানে কত নাম্বার সর্বশেষ 27 লিখে দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, এই যে এটাকে ধরে টান দিয়ে জাস্ট এই পর্যন্ত করে দিলেন, দিয়ে এন্টার দিলেন। এখন দেখেন এখানে এটাই আসছে, বাট আপনি যদি কোনো নতুন কিছু অ্যাড করেন ওইখানে ভিতরে, তখন ওটা ক্যালকুলেশনে চলে আসবে, বুঝতে পারছেন এই বিষয়টা? বুঝছেন? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আসেন যে আমি ধরেন নতুন একটা সেল অ্যাড করব, ঠিক আছে? বা এটাকে আমি Ctrl+G দিয়ে, বা আমি এক কাজ করি, আমি এখানে নতুন একটা সেল অ্যাড করলাম, ঠিক আছে? অ্যাড করে আমি এখানে লিখলাম যে হচ্ছে, অথবা আচ্ছা ঠিক আছে এটাই করি, ল্যাপটপ, এটা আমার ধরেন 15 পিস, আমি 15 ইউনিট সেলস করছি মনে করেন যে 25 পিস, এবং এটা প্রাইসটা মনে করেন যে কত হতে পারে, ধরেন 25,000 টাকা, ঠিক আছে? দেখেন এখন কিন্তু ক্যালকুলেশনে আসে নাই, বুঝছেন? অথবা আরো একটু বেশি, একটু বাড়ায় রাখেন, ধরেন 75,000 টাকা, ঠিক আছে? এটা ইয়াটা তো হ্যাঁ, এখন কিন্তু এগুলোকে আমার ওই যে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? না হলে ক্যালকুলেশনে আসবে না। এটাকে এখন কি করতে হবে, টেনে দিতে হবে। দেখেন এখন একটা বিষয় এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে কি, যে এই যে নাম্বারটা, এগুলো কিন্তু এগুলোর থেকে অনেক বড় একটা নাম্বার, ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড এগুলো অনেকটা সিমিলার, বাট এটা কিন্তু অনেক বড়, যার কারণে আপনি দেখেন এখানে আমার মূলত এভারেজ এটা কত ছিল, আমি যদি একটু এটাকে করি, দেখেন এখানে
এখন কত আছে 304 পয়েন্ট সামথিং, তাই না? এটা 304 পয়েন্ট মানে এটা বাদে, হ্যাঁ এটা বাদে এভারেস্টে এত। কিন্তু আমি যদি এটাকে সহ এভারেস্টটা করি তখন কি হচ্ছে যে এভারেস্টটা আমার চলে যাচ্ছে 312 থেকে 4698, কিন্তু এটা কিন্তু আসলে কি এটা কি ঠিক কিনা, মানে আপনি এভারেজ অনুপাতে ঠিক হচ্ছে, বাট এটা কিন্তু মূলত হচ্ছে এটা যদি আপনি যেমন ধরেন আপনার আজকে একদিনে সেল হয়েছে মনে করেন যে 10টা প্রোডাক্ট সেল হয়েছে, ঠিক আছে, মনে করেন যে প্রথম দিন আমি একটু এখানে আবার একটু দেখি, আজকে ধরেন 10টা প্রোডাক্ট সেল হয়েছে, কালকে হচ্ছে 12টা প্রোডাক্ট সেল হয়েছে, আগামীকাল পরের দিন সেল হয়েছে 9টা, তারপরের দিন 13টা, তারপরের দিন 15টা, তারপরের দিন 10টা, ঠিক আছে, তারপরের দিন 11টা, হ্যাঁ 14টা, এইভাবে আমাদের সেলগুলো হচ্ছে। হঠাৎ করে ধরেন বড় একটা অর্ডার আসছে আমার, বুঝতে পারছেন, অনেক বড় একটা অর্ডার বা একটা কোম্পানি থেকে আমাকে এগুলো ধরেন আমি ল্যাপটপ সেল করতেছি, আস্তানা ফাউন্ডেশন থেকে মনে করেন যে বলা যাইতে পারে হচ্ছে যে ধরেন 400 ল্যাপটপের অর্ডার দিচ্ছে, হ্যাঁ। এখন দেখেন যে আমি এটাকে আমি 400 টাকা একটু পরে লিখি, আমার এখন গড় কত সমান এভারেজটা আনবো, এভারেজ আনার পর আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার দেবো, আমার গড়ে 11.75 হচ্ছে প্রতিদিন গড়ে বিক্রি হচ্ছে। এটা সত্য না? সত্য যে গড়ে আমি এই পরিমাণ বিক্রি করতেছি, কিন্তু হঠাৎ একদিন আমার 400 পিস বিক্রি হয়ে গেল, কারণ বড় একটা অর্ডার আসছে, হ্যাঁ। 400 পিস যখন বিক্রি হয়ে গেছে দেখেন তখন কি হয়েছে, আচ্ছা এটা কি ধরে নিচ্ছে নাকি, ও আচ্ছা আমি যে দিকটা টান দিছি তো অনেক বেশি করে এটা নিয়ে নিয়েছে সম্ভবত, আচ্ছা ঠিক আছে। তো 400 পিস আমি যখন একদিন অর্ডার আছে তখন গড়ে কত হয়েছে 54, কিন্তু আসলে কি আমার 54 পিস গড়ে বিক্রি হচ্ছে না, 54 হচ্ছে না, কিন্তু গড়ে আমার কত, গড়ে আমার 11, কিন্তু একদিনের জন্য আমার কি হয়েছে বেড়ে গেছে। এখন আমি যদি আমার কোনো একটা আমি আমার কোম্পানিকে যদি বলি যে দেখ আমাদের গড়ে 54 পিস বিক্রি হচ্ছে, এখন একদিন বিক্রি হয়েছে এত, পরের দিন যখন 10-এ নেমে যাবে তখন কোম্পানি মালিক বলবে কি ব্যাপার সেল কমলো কেন, কিন্তু আসলে কিন্তু এটা সঠিক না। এই কারণে আমাদেরকে মিডিয়ান ইউজ করতে হবে, মানে প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন, মানে প্র্যাকটিক্যাল বিজনেসের ক্ষেত্রে এটা কোনটা সবচেয়ে বেশি প্রয়োগ হবে, ইউনিট সেলস? হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল বিজনেসের ক্ষেত্রেও মূলত আমরা এভারেজে করব, যখন আমাদের এক্সট্রিম একটা নাম্বার চলে আসবে তখন আমাদেরকে মিডিয়ান করতে হবে, ঠিক আছে। এখন আমরা মিডিয়ান করব, মিডিয়ান করার ফলে কি হবে দেখেন, আমি যদি এখন সমান দেই মিডিয়ান দেই, আচ্ছা উপরেরটা করে আসে তারপর নিচেরটা আবার আসতেছি, এই যে এখানে আমাদের মিডিয়ান যেটা, এখানে কিন্তু আমাদের মিডিয়ান করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের কোনো এক্সট্রিম নাম্বার নাই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মিডিয়ানটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে একটা কাজ করি, উপরেরটা যেহেতু আমাদের গড় আমি এটাকে একটু এইভাবে রাখতেছি, ঠিক আছে, নিচেরটা মিডিয়ান করি, দেখেন এখন আমি এখানে সমান মিডিয়ান দিলাম, ঠিক আছে। মিডিয়ান দিয়ে আমাকে ওই সিমিলার ওয়েতে নাম্বারগুলোকে সিলেক্ট করতে হবে। এখন যদি আমি এন্টার প্রেস করি দেখেন 206, তার মানে হচ্ছে আমার গড়ে 206 পিস সেল হচ্ছে, ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি সঠিক, ঠিক আছে। চারটা কিন্তু ওটাতে কিন্তু এই দিয়ে এটা হ্যাঁ এভারেজ, কিন্তু এটাও এভারেজ, এটাও এক ধরনের এভারেজ, এটাও গড়ে আমার সেল হচ্ছে, কিন্তু এটাও এক্সট্রিম একটা নাম্বার থাকার কারণে এখন নাম্বার আমি দেখেন যতই বাড়াই না কেন ও কিন্তু আমাকে গড় মনে করেন যে এরকম একটা গড়ই দিবে, 206 আনুপাতিক একটা গড় দিবে, বুঝতে পারছেন। এটা কেন ওই যে বললাম যে জাস্ট আমার ওই যে ফলোটা ঠিক রাখার জন্য, যে আমার আসলে রিপোর্টে একদিন এটাকে ধরা যাবে না, এটা ওরা ওইভাবে কাউন্ট করে, এটাকে মিনিমাম এটা থেকে কিছুটা অংশ ওরা নেয়, নিয়ে বাকিগুলোর সাথে ই করে, মানে একটা ব্যালেন্স করে দেয়, এটা ব্যালেন্স করে দেয়, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এই কারণে এই ক্ষেত্রে হচ্ছে আমরা মূলত মিডিয়ান ইউজ করব, মানে ব্যবসার ক্ষেত্রে তাহলে মিডিয়ান ইউজ করা যাবে, মানে মিন ইউজ করা যাবে না, মেন ইউজ করলে ঝামেলা হয়ে যাবে আপনি ব্যবসায়িক হিসাব করে দেখেন। ওইটা ডিপেন্ড করতেছে আপনার সেলের উপরে, আপনার সেল যদি প্রতিনিয়ত এরকম উঠানামা করে সেক্ষেত্রে আপনি এভারেজ করবেন, যখন দেখবেন যে একটা সেল অনেক বড় হয়ে গেছে তখন ওইটাকে মিডিয়ান করে দিবেন। মিডিয়ান করলে কি কোনো অসুবিধা আছে? আমার না অবশ্যই না, আমার সেল এলোমেলো না, আমার সেল ধারাবাহিক আছে, তারপর হ্যাঁ মিডিয়ান করলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এটা প্রয়োজন ক্ষেত্রে মিডিয়ান করা লাগে, জাস্ট আমরা এগুলো শিখে রাখতেছি। এখন আপনার বস বা আপনার কোম্পানিতে যখনই করবেন তখন যদি সে কাজ দেয় যে না আমাকে এটা বাদ দিয়ে করতে হবে, তখন আপনি বাদ দিয়ে গড় করবেন, এটা আপনাকে কমান্ড করবে, যে কমান্ড করবে সেই কমান্ড অনুযায়ী আপনি একটা গড় বের করে দিবেন, ঠিক আছে। এই মনে করেন আমাদের সাধারণ সংখ্যা 14, 15, 20, 25 এর ভিতরে সীমাবদ্ধ। এখন আমার কত বাড়লে আমি মিডিয়ান করব, কত বাড়লে স্ট্রিম নাম্বারটা কত হইলে মনে করেন এখানে যে 200 তাহলে কি দেব না, বা 2000 লাগবে না 5000 লাগবে? হ্যাঁ এখন এইগুলোর ক্ষেত্রে যে বললাম যে সেটা হচ্ছে কি এইগুলোর ক্ষেত্রে আসলে সঠিক এক্সাক্ট কোনো ইয়ে নাই, এটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে, যে সে হয়তো আপনাকে কোনো ওই যে বললাম যেটা কমান্ড করে দিতে পারে যে আমার যদি প্রতিদিনের সেল আমার সর্বোচ্চ সেল হয় হচ্ছে 70টা, ঠিক আছে, যদি 100 প্লাস সেল যায় তখন তুমি এটাকে মিডিয়ার করবা, এটা তখন বলে দিবে। কোম্পানি জানে না জানতে পারে, হ্যাঁ না জানলে কিছুই তার বলতে পারবে না মিডিয়ান কি আর এভারেজ।
তখন আপনি একটা তখন বিষয়টা হচ্ছে কি যে আনুপাতিক আপনি ধরে নেবেন যে যদি আপনার এখানে দেখেন এখানের ক্ষেত্রে যদি আমি বলি এখানে সর্বোচ্চটা আপনি ধরেন বের করেন কিভাবে বের করে আমি জাস্ট ম্যাক্সটা এখানে বের করি ম্যাক্স ঠিক আছে ম্যাক্স দিলাম না এখানে সর্বোচ্চ কত সর্বোচ্চ কত দেখাম এখানে সর্বোচ্চ 65 তাহলে আমি এই ক্ষেত্রে দেখেন একটা যদি 100 হয় খুব বেশি এদিক সেদিক হবে না কিন্তু বুঝতে পারছেন কারণ আমার মোটামুটি অনেকগুলো আছে কিন্তু যখন এটা যদি মনে করেন যে 500 প্লাস যায় বা মনে করেন যে 300 প্লাস যায় এরকম আপনি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারেন এতটুকু যদি হয় তখন আপনি মিডিয়াম করতে পারেন ঠিক আছে এটা আসলে আপনার ইসের উপরে বা ওই বেশি খুব বেশি হবে না আর কি বুঝছেন এই আর কি আচ্ছা যাক তাহলে এই বিষয়টি ক্লিয়ার হলো তাহলে এখন যদি আমি মনে করেন যে এটাকে মিডিয়ান করি MDIN এটা আসলে এই যে মিডিয়ান করতেছি তখন যে গড় এই আগের গড়টা কিন্তু অ্যাকুরেট 100% অ্যাকুরেট গড় কারণ ওগুলোকে টোটাল যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করতেছে আর মিডিয়ান অ্যাপ্রক্সিমেট একটা ধরে নিচ্ছে যার কারণে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট রেজাল্টটা একদম অ্যাকুরেট রেজাল্ট আসে না আনুমানিক একটা রেজাল্ট আসে ও তাহলে তো আমরা বিশেষ করে মানে সিমিলার যদি থাকে আমাদের এই কি বিক্রির নাম্বারগুলো তাহলে আমরা এভারেজ ইউজ করলে সবচেয়ে ভালো হ্যাঁ দেখেন এখন কিন্তু 12 হয়ে গেছে ও এখান থেকে অল্প কিছু নিয়ে নেছে বলতেছি ভাই এই বিষয়টাই আমরা যখন সবগুলা সিমিলার আমাদের সেল থাকবে তখন আমরা এভারেজ ইউজ করলে ভালো কারণ মিডিয়ান তো একটা ধরে নিয়ে করে আচ্ছা আপনি দুটোটা সিমিলার পয়েন্ট দিয়ে এটা তো দুটোটা সিমিলার পয়েন্ট না মিডিয়ান করেন আবার কি করেন এই দেখেন আমি বলি বুঝতে পারছি আপনার বিষয় আপনি এটা করতে পারেন কিন্তু আপনার একটা কোম্পানিতে হাজার ডাটা থাকতে পারে এখানে হাজার এক্সট্রিম ভ্যালু থাকতে পারে বুঝতে পারছেন মনে করেন প্রতি মাসে 4-5টা এক্সট্রিম ভ্যালু যাইতে পারে তখন সেক্ষেত্রে আপনি কি করবেন তো এই জন্য আসলে আমরা মিডিয়ামই করব ঠিক আছে এটা হচ্ছে এই মিডিয়ান ফর্মুলাটা এই কারণে রাখছে যাতে করে আমরা ওই কাজগুলো এইভাবে করতে পারি ঠিক আছে আর এই রেজাল্টটা যে আমার যে আহমারি খুব বেশি হবে তাও কিন্তু না খুব বেশি পরিবর্তন হবে না মিডিয়ান করলে পারে ঠিক আছে ইভেন আপনি যদি দেখেন এখানে আমরা কি করছি আমরা এটাকে মিন করছি এটাকে আমরা যদি মিডিয়ান করি দেখেন তখন কি দাঁড়ায় 25 মিডিয়ানের ক্ষেত্রে দেখাচ্ছে কি যে দেখেন মিডিয়ান করা সত্ত্বেও কিন্তু একটু কমে গেছে মানে ও মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ধরে দেয় এখন কিন্তু এটা 100% করে না জাস্ট একটু কম বেশি করে নাই ওর মতো করে ঠিক আছে তবে এই যে 29 আর 25 এটা কিন্তু খুব বেশি পার্থক্য না একটা কোম্পানিতে এটা হচ্ছে জাস্ট গড় যে 16টা প্রতিদিন সেল হচ্ছে মাঝে মধ্যে 30টা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে হচ্ছে এটা একটা খুব বেশি যে প্রভাব পড়বে বিষয়টা এরকম না আর কি ঠিক আছে যাই হোক মূল কথা হচ্ছে কি আপনার এটা আসলে কমান্ড দিবে আর কি বলে দিবে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা তাহলে পরবর্তীতে আসি এরপরে হচ্ছে যেটা হচ্ছে মুড বিষয়টা হচ্ছে কি আসলে কখনো যদি নাম্বার থাকে তো আসলে ফিমেল মেল এখানে ফিমেল মেল আছে এখন মেলের সংখ্যা বেশি নাকি ফিমেলের সংখ্যা বেশি এটা আমরা কিভাবে বলবো তো তখন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে কি এখানে আমরা এটার জন্য মেলের জন্য একটা ডিজিট ধরে নিতে পারি যে মেলের জন্য 1 ফিমেলের জন্য 2 ফিমেলের জন্য 2 মেলে 1 ঠিক আছে সোজা টান দিলে তো হবে না কারণ মাঝখানে আবার ফিমেল আছে এটা ওর মতো করে দিতে হবে ম্যানুয়ালি লিখতে হবে ঠিক আছে এটা ইফের মাধ্যমে ইফ কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাইতে পারে যেমন ধরেন আমি দেখাচ্ছি দাঁড়ান ইফ কন্ডিশনের মাধ্যমে কিভাবে করবেন একটু পরে দেখাচ্ছি ঠিক আছে তো এরকম দিলাম দেওয়ার পরে আমি এখানে জাস্ট সমান দেব সমান হচ্ছে মোড এই মোড ডি মোড দেওয়ার পরে সরি এটা মোড মাল্টিপল না জাস্ট মোড হচ্ছে এটা ইউজ করতে পারেন মোড দেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করে এন্টার দিবেন তাহলে 1 তার মানে হচ্ছে বুঝলাম কি 1 হচ্ছে কি মেল হচ্ছে বেশি এখন আপনি যদি এগুলোকে চেঞ্জ করে মেলের পরিমাণ বেশি করে দেন তখন দেখবেন যে এটা বেশি হয়ে গেছে ঠিক আছে মোড আসলে এটা কি কাউন্ট করে এটা কাউন্ট করে সবথেকে বেশি কে আছে সবচেয়ে বেশি হয় মেল ফিমেলের মধ্যে সবথেকে বেশি কারা আছে মানে টেক্সটের ভিতরে হ্যাঁ এখন দেখেন হ্যাঁ এখন এটা করা যায় যে আমরা যে এক এইভাবে হাজার থাকতে পারে আমরা এটা কিভাবে করব এত ম্যানুয়ালি করতে গেলে তো অনেক সময় লাগবে দেখি এটা ইফের মাধ্যমে করা যায় কিনা আমি দেখি ট্রাই করি তো আমরা মনে করি একটা কন্ডিশন দিলাম ইফ কন্ডিশন এটা বোঝার দরকার না আপাতত জাস্ট দেখানোর জন্য বলতেছি তো ইফ যদি ভ্যালু এইটা সমান যদি মেল হয় এটা সমান যদি মেল হয় ঠিক আছে তাহলে আমাকে কমা ভ্যালু হিসেবে 1 আদারওয়াইজ ফলসের ভ্যালু হিসেবে 2 দিতে হবে দিয়ে আমি এন্টার দিলাম তাহলে এটা মেল এই জন্য 1 আসছে এখন যদি আমি পুরোটাকে টেনে দেই দেখেন মেল 1 ফিমেল 2 ফিমেল 2 মেল 1 মেল 1 মেল 1 ফিমেল 2 মেল 1 ফিমেল 2 মেল 1 মেল 1 ফিমেল 2 বুঝছেন এটা একটা ইফ কন্ডিশনের মাধ্যমে করলাম আপনাদের কি ইফ কন্ডিশন কি দেখাইছে নাকি দেখায় না অনেক কাজে লাগে
আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে তো ওগুলো তো এটা আসবে, আমি এগুলো কভার করে যাই, এগুলো পরে দরকার যাই ই করে দেবো। ঠিক আছে, আচ্ছা তারপর আমি একবার একটু বলে দিই, এটা আসলে খুব বেশি কঠিন না, জাস্ট একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে আমি কি চাচ্ছি, জাস্ট তাহলে পরে আপনার পরবর্তীতে যখন ইফ কন্ডিশন দেখাবে আপনি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ইফটা কিভাবে কাজ করে, ধরেন আমি ইফ মানে কি, ইফ মানে হচ্ছে যদি, তার মানে এটা একটা কন্ডিশন যে আমি যদি এরকম হয় তাহলে আমাকে এই দাও, যদি ওরকম হয় তাহলে আমাকে এইটা দাও, মানে জাস্ট আমি ওকে একটা কন্ডিশন দিচ্ছি, ও ওই অনুযায়ী আমাকে রেজাল্ট দেবে। ঠিক আছে, তাই বলতেছে ইফ যদি ট্যাপ দেবো, যদি এই ঘরের ভিতরে, এটা কিন্তু মেল সিলেক্ট করা হচ্ছে না, এটা সেল সিলেক্ট করা হচ্ছে, যে এই ঘরের ভিতরে যা আছে এটা সমান, যদি এটা সমান মেল হয়, বুঝছেন? এখন এই মেলটা যে টেক্সটের ক্ষেত্রে কোটেশনের ভিতরে দিতে হয়, টেক্সট এই যে কোটেশন দিয়ে, এখন আমি এটা আপনি সবগুলো বড় হাতেরও দিতে পারেন, ছোট হাতেরও দিতে পারেন, সমস্যা নাই। এই যে মেল দিলাম, তাহলে এই ঘরের ভিতরে যদি মেল হয় তাহলে এই যে কমা শেষ করলাম, এটা হচ্ছে লজিক্যাল টেস্ট। ওকে আমি শর্ত দিছি যে ইফ যদি এই ঘরের ভিতরে সমান মেল হয় তাহলে কমা আমাকে 1 দাও। এই যে নাম্বারের ক্ষেত্রে কোনো কোটেশন ব্যবহার করা যাবে না, বুঝছেন? নাম্বার, এই যে দেখুন, এই যে এটা একটা নাম্বার না, 1 দাও, এখানে আমার কোটেশন লাগবে না, যদি 1 দাও, আর যদি মেল না থাকে তাহলে আমাকে কমা 2 দাও, বুঝতে পারছেন? না হয় কমান্ডটা এই যে এখানে বলে দিচ্ছে, এই যে কমার মাধ্যমে, এটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু 1 কমা দিলাম, এই যে ভ্যালু ইফ ফলস, তাহলে কি হবে, ফলস কি হবে? এখন আমি ফলস বলতেছি কি, ফলস তুমি আমার একটা কাজ করো, আমি কোটেশনের ভিতরে যদি দেই, কোনো একটা টেক্সট লিখে দাও, কোটেশনের ভিতরে লিখে দিলাম, যদি না হয় তাহলে আমাকে লিখে দাও যে নট অ্যাভেলেবল বা নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যে যদি এটা হয় তাহলে আমি টেক্সট দিয়ে দিলাম, পরেরটা দিয়ে আমি দিলাম। এখন এর ভিতর কি আছে, মেল আছে না, এই কারণে ও 1 দিচ্ছে। যদি মেল না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল, দেখেন যেখানে মেল নাই, বাকিগুলো নট অ্যাপ্লিকেবল। ইফ কন্ডিশন অনেক মজাদার, ঠিক আছে, অনেক মজা। এখানে এখন আরো অনেক কত কিছু করা যায়, এখানে মনে করেন যে মেল ফিমেল, হ্যাঁ, আরো বিভিন্ন লেখা থাকতে পারে, এগুলো কন্ডিশনের ভিতরে একটা ফর্মুলার মাধ্যমে এটা করে ফেলা পসিবল, বুঝতে পারছেন? হ্যাঁ সহজ আছে, বুঝতে পারছেন? এখন দেখেন, এই যে আমি এখানে আমি মনে করেন ডিলিট করে দিলাম, নট অ্যাপ্লিকেবল, কিছু নাই, নট অ্যাপ্লিকেবল। আমি যদি এখানে লিখে দেই, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আমি নট অ্যাপ্লিকেবল না দিয়ে আমি এখানে আবার 2 দিয়ে দিই, এই কোটেশন বাদ দিতে হবে, বুঝছেন? জাস্ট 2 নাম্বার চোখে কোটেশন দিয়ে দেবে, 2 দিয়ে, আচ্ছা এখন এটাকে টেনে দেই। এখন দেখেন 2 আছে, তার মানে এর ভিতরে মেল নাই বলে 2 আছে, মেল থাকলে আবার 1 আসে যাবে। এখন আমি মেল দিলাম, তাহলে কি আসলো, 1 আসে গেল অটোমেটিক, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইভাবে আপনি হাজার ডাটা থাকলে হাজার ডাটাকে জাস্ট একটা কন্ডিশনের মাধ্যমে এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করবেন। দেখেন আমি কি করছি, জাস্ট এটাকে, আচ্ছা মাঝে মাঝে ওই যে ফর্মুলা রয়েছে তো, ওই সমান দিয়ে দেখেন, আমি যদি এখানে সমান দেই, আপনি অন্য কোথাও যতই যান না কেন আপনি এটা কাটতে পারবেন না, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না হয়, তখন আপনাকে পুরো মানে যতক্ষণ ভিতরের অংশটা না কাটতেছেন, অথবা ইন্টার দিলে 0 আসে গেল, তখন কাটিয়ে দেবেন। অনেক সময় দেখা যায় কি যে ইন্টারে কাজ করতেছে না, কারণ আপনি যে ফর্মুলাটা দিয়েছেন তখন তো ওইটা তো রং ফর্মুলা বেরিয়েছে, এই জন্য আপনি যত ইন্টার দিয়েছেন কাজ করতেছে না। তখন ওই যে ভিতরে যা আছে সবগুলোকে কেটে দিবেন। এই যে সমান দিলাম, তখন আমি ইফ দিলাম দিয়ে, এটা একটা রং ফর্মুলা। এখন আমি এইদিকে যাচ্ছি, আচ্ছা অনেক সময় দেখা যায় কি যে ইরোর শো করে, আবার অনেকে এরকম চলে আসে, তাহলে আপনি সিম্পলি কেটে দিতে পারেন। যদি আপনার হ্যাঁ ওর ভিতরের অংশটা কি ডিলিট করে দিলে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের এই অংশটা ক্লিয়ার। মোটামুটি 3 নম্বর পর্ব ছিল এটাই, তো মোটামুটি হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা 4 নম্বর পর্ব নিয়ে কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ।